মীন রাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে ষষ্ঠ ঘরে, এবং আগে যে নক্ষত্রে ছিল সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, যেটা সূর্যদেবের নক্ষত্র। এবার এই জুলাই মাসের 20 তারিখে 2025-এ কেতু নক্ষত্র পরিবর্তন করছে, অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে। এই নক্ষত্রে আবার থাকবে হচ্ছে 2026 সালের 30শে মার্চ পর্যন্ত। প্রায় 250 দিনের মতন গোচর, একটা দীর্ঘকালীন পরিবর্তন হচ্ছে কেতুর পরিবর্তন। কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো মীন রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে মীন রাশি এই সময়, এবং কোন দিকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছুই আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরবো। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন আমাদের অনুষ্ঠান, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। সবার কাছে একটি রিকোয়েস্ট করছি, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, এবং আগামী দিনে মীন রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, এবং এটা চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো যাই হোক, কেতুর এই যে পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, এটা অনেক দিক থেকে ভালো হতে যাচ্ছে এই মীন রাশি। সবার প্রথমে এটাই বলে রাখলাম, এবং বুঝিয়ে দিব যে কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে, সেগুলো সমস্ত কিছু বুঝাবো, উঠিয়ে ধরবো। জুলাই মাসে কেতুর পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, এছাড়া জুলাই মাসে অনেকগুলো পরিবর্তন হলো। যেমন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, উদয় হয়ে গেল। অস্ত ছিল সূর্যের সাথে, তো উদয় হয়ে গেল। তারপর আবার শনিদেবের বক্রি অবস্থা, শনিদেব নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই বক্রি হলো। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে আদ্রা নক্ষত্রে উদয় হলো। দেবগুরু বৃহস্পতিও আবার আগস্ট মাসের 13 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে। তো যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো সত্যি কথা বলতে খুবই একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, গ্রহদের যেরকম ভালো প্রভাবও রয়েছে, আবার কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে। যেমন রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো রাহু, শনি, এরা পাপী গ্রহ, এরা কিছু না কিছু তো প্রভাব দিবে, এদের মূল স্বভাব তো রয়েছে। কিন্তু দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা, সেই অবস্থানটা এই মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। এই যে উদয় অবস্থা, এবং শুক্রের ঘরে রাশির অধিপতির অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। শনি রাশির উপর অবস্থান করছে, এটা ঠিক। তো যাই হোক, এই কেতু এবার পূর্বা ফাল্গুনিতে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। আর এই শুক্রদেব হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি। অষ্টম ঘরটা হচ্ছে শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি, আর তৃতীয় ঘর যেটা বিষ রাশি, এটা সাধারণ রাশি। এই দুটি ঘরের অধিপতি, তারই নক্ষত্রে এবার কেতু অবস্থান করবে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ এবং সৌভাগ্যের দেবতা। সৌভাগ্যের দেবতাতে, দেবতার নক্ষত্রে কেতুর অবস্থান ষষ্ঠ ঘরে। তাহলে নিশ্চয়ই এই সময়কালে ভাগ্য বৃদ্ধির কাজ করবে কেতু। মীন রাশির ক্ষেত্রে তো কারক কেতু, কারণ মীন রাশিতেই কেতুর সব থেকে ভালো স্থান, নিজের রাশি মনে করে। মোক্ষের কারক হচ্ছে কেতু, এবং গুরুর রাশি মীন রাশিকে নিজের রাশি মনে করে কেতু। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যে প্রতীকটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি দোলনা, তার সাথে বলা হয়েছে বিছানাও আবার। তো বিছানাটা সেরকম বিছানা যেটা হচ্ছে নতুন কাপলের বিছানা, বিবাহিত জীবনের প্রথম রাত্রির যে বিছানা, সেই বিছানাটাকে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হিসাবে দেওয়া হয়েছে। এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্র বলতে সূর্য উদয় হওয়ার আগে যে লালিমাটা থাকে আকাশে, সেই লালিমাটাকে পূর্বা ফাল্গুনী নক্ষত্র বোঝায়। এবং ফাল্গুন মাস, যে একটা ফাল্গুন মাসে যে রং খেলা হয়, সেই রং, যে রঙের প্রকৃতি সেজে উঠে, রং বেরং হয়, সেই প্রকৃতির সেই আভাটাকেও কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হিসাবে বোঝানো হয়। কারণ এটা রাজার ঘরে পড়ছে, সিংহ রাশি রাজার ঘর। আগেকার দিনে কি হতো, যে রাজারা যদি কোনো কাজে বিজয় হাসিল করতো কিংবা নিজেদের লক্ষ্যে পৌঁছাতো, তো তারপরে যে একটা আনন্দ উল্লাস, এখনকার দিনে তো না হয় পটকা ফটকা আরও কত কিছু বেরিয়েছে, কত রকমভাবে আনন্দ ফুর্তি করছে জীবনে। তো তখনকার দিনে তো এরকম হতো না। তখনকার দিনে তো বিজয় প্রতীক বলতে হোলি খেলা, রং খেলা, এগুলো দিয়ে একটা আনন্দ উৎসব হতো।
তো সেটাও কিন্তু এই নক্ষত্রকে থেকে বুঝাচ্ছে। অর্থাৎ এই নক্ষত্রে একটা বিজয়ের সূচনা বা বিজয়ের প্রতীক হিসাবে দেখানো হচ্ছে এই নক্ষত্রকে। খুবই আকর্ষণের পাত্র হয় এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র। একটা রাজার যে রূপ, রাজার রূপের মধ্যে যে একটা আকর্ষণ, একটা যে প্রভাবশালী আকর্ষণ, একটা চুম্বকের মতন যে আকর্ষণ, যে ভিড়কে নিজের দিকে আকর্ষিত করা, তো এই রকম হচ্ছে এই নক্ষত্র, যে খুবই একটা ভালো নক্ষত্র, সৌন্দর্যের প্রতীক এবং ভিড়কে নিজের দিকে আকর্ষণ করবে। ভোগ বিলাসিতায় আবার প্রবল হয় এই নক্ষত্রের, এবং তার সাথে রোমান্টিক স্বভাবের হয়, সৃজনশীল হয়, সঙ্গীত বা শিল্পপ্রিয় হয়। আবার সঙ্গীত, নৃত্য, চিত্র এই সমস্ত দিক যথেষ্ট পছন্দ করে। সুন্দরবোধ, আত্মবিশ্বাসী, বিশ্রামপ্রিয় এবং প্রয়োজনে আবার পরিশ্রম তো করতেই হবে। আর এই নক্ষত্রের সব থেকে ভালো জিনিসটা আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে কি ভালোবাসা, তার সাথে দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী। এই তিনটি জিনিস খুবই গুরুত্ব দেওয়া হয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। যে সুন্দর ভালোবাসার জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা এবং যৌন সুখের যে আগ্রহী, যৌন জীবনে আগ্রহী, এটা কিন্তু দেখানো হয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। এবং এই নক্ষত্রের যে পুরুষার্থ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সেটা কিন্তু কাম জিনিসটাকেই বলা হয়েছে। এবার কাম কথার অর্থটা কি? কাম কথার অর্থটা হচ্ছে মনের ইচ্ছা, মনের বাসনা। তাহলে কেতু এই যে নক্ষত্র অবস্থান করছে, তাহলে কেতু তো হচ্ছে অন্তর্মুখী কেতু থেকে সবসময় ধর্ম জিনিসটা দেখা হয়তো। তাহলে কেতু কোন দিকে এবার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবে, সব কিছুই বলবো আস্তে আস্তে। এবং এই নক্ষত্রের যে গণ, সেটাও কিন্তু মনুষ্যগণ দেওয়া হয়েছে, আর বর্ণ দেওয়া হয়েছে ব্রাহ্মণ। আর এই নক্ষত্রের যে এলিমেন্ট, সেটা কিন্তু ওয়াটার, জল। যে জলে জীবজগৎ কিন্তু শুরু হয়েছে, বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি, সেটা কিন্তু জলেই হয়েছে। জলেই কিন্তু একটা সব থেকে বড় জীবজগৎ থাকছে, বসবাস করছে। আর এর যে ত্রিমূর্তি আমাদের জ্যোতিষশাস্ত্রের তুলনা ধরা হয়েছে, সেটা হচ্ছে কি শ্রীহরি বিষ্ণু। শ্রীহরি বিষ্ণুই হচ্ছে ত্রিমূর্তি। এবং এর যে এনিম্যাল, যে পশুর চিহ্ন দেওয়া হয়েছে, সেটা কিন্তু বলা হচ্ছে কি ফিমেল র্যাট, ফিমেল ইঁদুরকে দেওয়া হয়েছে। এবং পাখি যে সিম্বলটা দেওয়া হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু ঈগল পাখিকে দেওয়া হয়েছে। ঈগল পাখি, এদের তো তীক্ষ্ণ, বহু দূর থেকে এরা তীক্ষ্ণ চোখে দেখতে পায়। এদের এত দূরদর্শী যে শিকার করতে সক্ষম হয়। কিন্তু সেই ঈগলের জীবনেও কিন্তু একটা অন্ধকার অধ্যায় থাকে, যে এরা কিন্তু জীবনে একসময় খুব কষ্টের সম্মুখীন হয়। যে নিজের শিকার যখন করতে পারে না, যে ঠোঁট দিয়ে শিকার করে, পা নখ দিয়ে যে শিকার করে, সেগুলোও কিন্তু একসময় ভোঁতা হয়ে যায়। এবং ঈগল কিন্তু সেগুলোকে পাথরে আছাড় মেরে মেরে ভাঙে, খুব কষ্ট পায় সেই সময় ঈগল। কিন্তু প্রকৃতি, ঈশ্বর তাকে সেই শক্তি দিয়েছে যে পুনরায় আবার সেই রূপ ঈগল কিন্তু ফিরে পায়। তো পূর্বা ফাল্গুনী জাতক জাতিকাদের জীবনেও কিন্তু একসময় কষ্টের সম্মুখীন হতে হয়, এবং তারপরে আবার সেই কষ্টকে তারা ভুলে যে সেই নিজের জীবনে আবার ফিরে আসে। এটাও কিন্তু পূর্বা ফাল্গুনীর এক নক্ষত্রের একটা বিশেষ গুণ। এবং এই নক্ষত্রের যে গাছের সিম্বল দেওয়া হয়েছে, সেটা কিন্তু হচ্ছে পলাশ গাছ। পলাশ গাছের যে পলাশ ফুল, সেটা কিন্তু ফাল্গুন মাস, রং খেলা, হোলি এই সময় কিন্তু উঠে। আর সেটাই কিন্তু আগে তুলে ধরলাম, যে রং খেলা, একটা রঙের পরিবেশ কিন্তু প্রকৃতি কিন্তু অন্য রূপে সেজে উঠে সেই সময়। একটা জয়ের মুহূর্ত, বিজয়ের প্রতীক, এটাই কিন্তু বুঝায় পূর্বা ফাল্গুনী নক্ষত্র। এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের খুব তাড়াতাড়ি আবার বিবাহ সম্পন্ন হয়ে যায়। এরা দাম্পত্য জীবনটা খুব তাড়াতাড়ি করে, জীবনে কেরিয়ারে খুব উন্নতি হয়, জীবনে অর্থ উপার্জন করে এরা জীবনে প্রচুর। তো এই তো হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যার বিস্তার কিন্তু সিংহ রাশিতেই হয় 13.20 থেকে 26.40, এবং 4টি চরণই পড়ছে এই সিংহ রাশিতে। এবং 4টি চরণের যে ভাইব্রেশন, সেটাও কিন্তু দেওয়া হয়েছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে। সেটা হচ্ছে কি প্রথম চরণ মো, তারপরে হচ্ছে দ্বিতীয় চরণের টা, তৃতীয় চরণের টি এবং চতুর্থ চরণের টো। এগুলো ভাইব্রেশন। যে যাদের চতুর্থ চরণের জন্ম, তারা যদি মনে মনে টো করে আওয়াজ করে, ভিতরে ভাইব্রেশন, এই জিনিসটাতেও কিন্তু এই নক্ষত্র অ্যাক্টিভ হয়। তো এগুলো জিনিসও বুঝায়। তো এই তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে সৌভাগ্যের দেবতার নক্ষত্র, ভাগ দেবতা, সৌভাগ্যের চিহ্ন, প্রতীক।
এই নক্ষত্রে কেতু অবস্থান করছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরটা কি? ষষ্ঠ ঘরটা থেকে আমরা রোজগারের কম্পিটিশন এগুলোই দেখি। কর্মের নবম ঘর হচ্ছে এই ষষ্ঠ ঘর, আর ষষ্ঠের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর। তাহলে যে কম্পিটিশনে মানে কেউ হয়তো ধরাধরি করছে গোপনে, কেতু থেকে তো সম্পূর্ণ গোপন জিনিসটাকে দেখা হয়। গোপন কারণ কেতু হচ্ছে কি গভীর জ্বর শিকড়, এই জিনিসটাকেই দেখা হয়। বিবেচনা করলে এই কেতুর সম্বন্ধে বলতে গেলে তো অনেক কিছু, হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু অত লম্বা করে তো লাভ নাই। সবারই মানে কম সময়ের মধ্যেই তুলে ধরতে হবে। মানে এটা সম্বন্ধে বুঝতে পারলেই বুঝতে পারবেন যে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কেতুর কি অবদান হতে পারে। কেতু হচ্ছে কি জ্বর শিকড় গভীর। একটা গাছের যে শিকড় সেটা কিন্তু ভূমির নিচেই থাকে, মাটির নিচেই থাকে। তো গভীর বিশ্লেষণ সেই জিনিসটাকে বোঝাচ্ছে, যে শিকড় একটা গোটা গাছকে আটকে রাখে, আর সেই গাছ সেই শিকড়েই কিন্তু মাটি থেকে জল তুলে যে পোষণ, সেই পোষণ যে মানে যেটা খাবার আর কি নেয়, তারপরেই কিন্তু গাছে ফল ফুল এগুলো ফোটে। গাছ কিন্তু ছায়া দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছে কিন্তু বহু পাখিরও বাস হয়। গাছ সম্পূর্ণ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই রকম কেতু কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার জন্য কেতু অন্তর্মুখী জিনিসটাকে দেখায়। তো এই সময়কালে যারা বহুদিন ধরে কোনো কর্মের যোগাযোগ করছেন ভিতরে ভিতরে, যারা কর্মের চেষ্টা করছেন, তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ কেতু এই নক্ষত্রে এসে নিজের যে কাম, নিজের যে মনের ইচ্ছা, নিজের যে বাসনা, এটা কিন্তু পূরণ করাবে। বর্তমান যুগে তো মেন সমস্যাই হচ্ছে কর্মের সমস্যা। কর্মের জন্য কত কিছু আমরা করি, একটা কর্মকে লাভ করার জন্য কার কাছে না কার কাছে ছুটে বেড়ায়। তো সেই ক্ষেত্রে কেতু কিন্তু এই মীন রাশির কর্মের দিক থেকে বিশেষ উন্নতি রাখবে। তবে বিশেষভাবে সুবিধা পাবে তারা হচ্ছে যে যাদের কেতুর মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে, শুক্রের দশা চলছে, শুক্রের অন্তর্দশায় কেতুর অন্তর্দশা চলছে, এরা কিন্তু বিশেষভাবে এই সময়কালে একটা ভালো প্রভাব পাবে কেতুর। আবার রোজগারের যে কম্পিটিশন, প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, সংঘর্ষ, প্রতিনিয়ত সংঘর্ষ করে যাচ্ছি আমরা জীবনে। এত সংঘর্ষ যে কিভাবে এগোবো, সেই জিনিসে কিন্তু কেতু এবার যথেষ্ট সাহায্য করবে। একটা ভাগ্য চট করে সাহায্য করবে, একটা ঈশ্বরীয় শক্তি থাকবে এই সময় এই মীন রাশির ক্ষেত্রে। যতই কম্পিটিশন হোক, কম্পিটিশনে তত এগিয়ে যাবে এবং নিজের জীবন জীবিকাতে যথেষ্ট ইনকামের স্রোত চলে আসবে, যেটা বিগত দিনে হচ্ছিল না। এই কেতু যে সূর্যের নক্ষত্রে ছিল সেই সময়, কিন্তু এবার নিজের গুণ, নিজের প্রতিভা সমস্ত কিছু সমাজের সামনে উঠে চলে আসবে। এই সময়কালে যারা বহুদিন ধরে কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন, সেই কাজগুলোতে বিজয়ে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মীন রাশির। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, আকস্মিক ধনসম্পত্তি অর্থ লাভ হবে, এবং যারা সরকারি কাজ করছেন কিংবা বেসরকারি কাজ করছেন, তাদের এ সময় প্রমোশনের যোগ থাকছে, এবং তার সাথে কিন্তু পরিবর্তনেরও যোগ থাকছে, যে পরিবর্তনটা যথেষ্ট ভালো হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। আর বললাম এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে বিবাহ খুব তাড়াতাড়ি হয়। তো যে বিবাহগুলো বিগত দিনে ভেঙে যাচ্ছিল, সম্বন্ধ আসে, কেউ হয়তো বদমাশি করে, অনেকেই তো করে, নিজেদের আত্মীয় স্বজন গোপনে গোপনে যেগুলো করে, যে কোথাও বিয়ে ঠিক হলো তো নিজের লোকই ভিতরে ভিতরে যে তাদের সম্পর্ক যে ভাঙিয়ে চলে আসলো। কোনো একটা ভালো কাজ হচ্ছে, ভিতরে ভিতরে যে এমন কাঠি দিল যে সে কাজটা ভেঙে চলে গেল। তো কেতু এবার কিন্তু এই যে নক্ষত্রে আসতে অবস্থান করবে, যাদের বিবাহ সম্পন্ন হয়নি, বিভিন্ন রকম ঝুর ঝামেলা, একটা বিবাহ তো একসাথে হয় না, তো এই জিনিসগুলো কিন্তু সমাধান হবে। যাদের বিবাহ হচ্ছিল না, তারাও কিন্তু এবার বিবাহ পিড়িতে বসতে যাচ্ছে। সাড়ে সাথী হচ্ছে এটা ঠিক, কিন্তু বিবাহের যোগাযোগ এ সময়কালে বহু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে হবে। যারা আবার রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে প্রভাবিত হবে, খুবই বিশেষভাবে প্রভাবিত হবে। রাজনীতিতে যারা রয়েছেন তারা বিশেষ কূটনীতি হয়ে যাবে, কূটনীতিবিদ, ভিড়কে নিজের দিকে আকর্ষণ করাতে পারবে, প্রচণ্ড আত্মবিশ্বাসী হবে। এইগুলো কিন্তু করাবে এই কেতু। বিশেষ করে কর্মের দিক থেকে বিশেষ উন্নতির যোগ এই সময়কালে থাকছে। যেই কর্মে থাকুক, যে লক্ষ্যে থাকুক, যে টার্গেটে থাকুক, বর্তমান যুগে যারা কর্ম করছেন তাদের কিন্তু প্রতিনিয়ত কম্পিটিশন এবং প্রতিনিয়ত টার্গেট, যে টার্গেট পূরণ করতে হবে। কিভাবে টার্গেট পূরণ করব, সেই টার্গেটগুলো পূরণ করাবে কেতু। যে গোপন শত্রুগুলো বিগত দিনে খুবই মানে একটা বাজে জিনিস পরিবেশ তৈরি করছিল, সেই গোপন শত্রুগুলো এখন বহু দূরে সরবে। কারণ শুক্র তার মূল রাশি যে তুলা রাশি, সেটা কিন্তু অষ্টম ঘরে পড়ছে, এবং এই সময়কালে আনএক্সপেক্টেড অর্থ পাওয়ারও যোগ রয়েছে। যে যোগগুলো মানে যারা হয়তো বহুদিন ধরে কোনো বিমা সংক্রান্ত কাজে ঝুলছিলেন,
বা কোনো এলআইসির কোনো কাগজপত্র নিয়ে বিগত দিনে বহু ঝুলছিলেন, বা এমন কোনো কেস রয়েছে যেগুলো কেসে ঝুলে যাচ্ছিল, সরকারের বিরুদ্ধে কেস ছিল, জিতা যাচ্ছিল না, বা কাগজপত্রের অভাব ছিল, তো সেই জায়গাগুলোও কিন্তু পূরণ হবে এবং আনএক্সপেক্টেড অর্থ সেখান থেকেও লাভ করবে। তবে একটাই কথা বলবো, কেতু কিন্তু এই সময়কালে প্রচুর ভোগ করাবে, জীবনে যথেষ্ট সুখ আনন্দ সমস্ত কিছু নিয়ে আসবে, কিন্তু এটাও ভুললে চলবে না যে কেতু কিন্তু হচ্ছে আবার অন্তর্মুখী। কেতু কিন্তু অন্তর্মুখী, নিজেকে বিশ্লেষণ, ঈশ্বরের প্রতি একটা ধ্যান ধারণা, ধর্ম চেতনা, এগুলো কিন্তু যথেষ্ট নিয়েও আসবে এই মীন রাশির ক্ষেত্রে। অতএব এগুলো আসার পরেও সেই জিনিসটাই কিন্তু মনে হবে যে সবই তো এগুলো ভৌতিক সুখ, এগুলোর মধ্যে তো কিছু নাই, আসল সুখ রয়েছে তার চরণে। সেই চরণে নিজেকে কিভাবে সঁপে দেবো সেটাও কিন্তু কেতু এই সময়কালে উঠিয়ে নিয়ে আসবে। কারণ যে নক্ষত্রে অবস্থান করছে কেতু, সেই নক্ষত্রের অধিপতির মূল ত্রিকোণ রাশিই পড়ছে তুলা রাশিটা অষ্টম ঘরে। অষ্টম ঘরটা হচ্ছে কি আধ্যাত্মিক জগতের ঘর, অর্থাৎ ঈশ্বরের সাথে কানেকশন, গুরুর সান্নিধ্য লাভ। এই সময়কালেও কিন্তু এই জিনিসগুলো হবে, তবে সেটা ভোগের পরবর্তী মানে স্টেপ, পরবর্তী দৃশ্য আর কি, এক কথায় যেখানটাতে কেতু কিন্তু সেই গোপন মনের ইচ্ছাগুলোকেও পূরণ করাবে, এবং পূরণ করানোর পর যখন সাত ভোগ হয়ে যাবে, যে জীবন বলে আর কিছু নাই, জীবন রয়েছে, আসল সুখ রয়েছে সেই পরমাত্মার চরণে। অতএব সেই পরমাত্মার চরণে কিভাবে নিজেকে সঁপে দেবো, এই চিন্তা, এই টেন্ডেন্সি চলে আসবে। তো যাই হোক, কেতু হচ্ছে অন্তর্মুখী, অন্তর্মুখী থেকে এই জিনিসগুলোই বুঝায়। রাহু আর কেতুর মধ্যে কিন্তু বিশাল তফাৎ রয়েছে, রাহুর বিপরীতে কেতু অবস্থান করে। কেতুকে আমাদের বেদ বলে ধ্বজা, ধ্বজা অর্থাৎ পতাকা, যেটা হচ্ছে সবসময় উপরেই লাগে। অতএব ধর্ম, ধর্ম কিন্তু কেতু থেকেও দেখা হয়, কারণ কেতু হচ্ছে গুরুর শিষ্য, গুরু যে জ্ঞান দেয় সেটা কিন্তু কেতু শিষ্য নেয়, যার জন্য কেতুর কিন্তু কোনো দৃষ্টি থাকে না, গুরুর দৃষ্টিতেই কেতু দেখতে পায়। কেতুর তো ধর রয়েছে, মাথা নাই, রাহুর তো ধর রয়েছে। তো কেতু কিন্তু সেই জিনিসটাই বোঝায়, অর্থাৎ যে বিজয়ের পতাকা, এটা অবশ্যই এই সময় মীন রাশির জীবনে আসতে যাচ্ছে, যে সবার উঁচুতে স্থান পাবে। আর রাহু হচ্ছে কি বহির্মুখী, রাহু যে কোনো কাজ, কোনো একটা ধার্মিক যদি অনুষ্ঠান হয় তো রাহু করবে অন্য রূপে আর কেতু করবে অন্য রূপে। রাহু করবে আড়ম্বর দিয়ে, সাড়ম্বর দিয়ে, ঢাক ঢোল পিটিয়ে পূজা করবে, প্যান্ডেল করবে, 10টা লোক খাওয়াবে, গান বাজনা করাবে। আর কেতু করবে কিন্তু অন্যরকম সেই পূজা, যে কেতু পূজাও করবে, আরাধনাও করবে, কিন্তু গোপনে যে করবে, এক কোণে বসে ঈশ্বরকে ডাকবে, যার জন্য কেতুকে সাধু সন্ন্যাসীদের সাথে তুলনা করা হয়। যার জন্য গা ভর্তি সোনা পরা আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিকের, কোটি কোটি টাকার মালিক কোনো ব্যক্তি, যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, তারাও কিন্তু ওই সাধু সন্ন্যাসীদের পায়ের মধ্যে নিজের মাথাটাকে ছুঁয়ায় তাদের আশীর্বাদ পাওয়ার জন্য। আর সেই সাধু সন্ন্যাসীই হচ্ছে কিন্তু সেই কেতু। অতএব কেতু কিন্তু আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। তো কেতু এই সময়কালে এই রকম উন্নতি ঘটাবে এই মীন রাশির সাড়ে সাথে চলার মধ্যেও। আগে ভোগ করাবে, তারপরে ত্যাগ করাবে, ঈশ্বরের নাম জপ করাবে, ধর্মের পথে নিয়ে আসবে, এগুলোও কিন্তু কেতু এই সময়কালে করাবে মীন রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং মন্দিরে কালা মানে পেকে যাওয়া কলা এগুলো দান করবেন। তারপরে প্রবাহমান জলে কাকদি লেবু যেগুলো পেকে গেছে, হলদি রঙের, হলদা রঙের যে মানে লেবুগুলো, পেকে যাওয়া লেবু, সেই লেবুগুলোকে জলপ্রবাহ করবেন, এতেও যথেষ্ট ভালো। এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে পারলে ফুচকা খাওয়াবেন, যেটা গোলগাপ্পা বলে। তো এগুলো খাওয়াবেন, এগুলো খাওয়ালেও যথেষ্ট কেতু ভালো প্রভাব দেবে। অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আগামী দিনে বহু ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।